জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে মামলার রিট্রায়ালের আবেদন জানাতে চলেছেন নিহত তরুণীর পরিবার। তাই এই সংক্রান্ত বিষয়ে তাদের আইনজীবী তরিত ওঝার সঙ্গে এক প্রস্ত আলোচনা করতে রবিবার মালদায় এলেন নিহত তরুণীর বাবা মা দুজনেই। তারা মালদার দুঁদে আইনজীবী তরিত ওঝার বাড়ি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন, মামলা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জি কর কাণ্ডে নিহত তরুণীর বাবা মা এবং তাদের আইনজীবী তরিত ওঝা বলেন, আমার মেয়ের একটা পরিকল্পিত খুন এবং এটা হসপিটাল কর্তৃপক্ষই দায়ী এবং শেষ ডিপার্টমেন্টে আমার মেয়ে পড়াশোনা করতো, ওখানকার ভিপি, এইচওডি এবং তার কলিগরাই যুক্ত। এবং সেই রাতে আমার মেয়ের সঙ্গে যারা ছিল 4 জন ডাক্তার, তারাও এই খুনের সঙ্গে যুক্ত। শুধু একজন সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে কিছু করে গেল, ভেতরের কেউ কিছু জানতে পারলো না। এত বড় একটা হসপিটাল যেখানে সারা রাত রোগী, নার্স, গ্রুপ ডি স্টাফ সবাই থাকে, সেখানে বাইরের একজন এসে ঢুকে ওর একটা ঘরের মধ্যে, ঘরের কেউ জানতে পারলো না। এটা আমি কেন, কেউই পৃথিবীর বিশ্বাস করে না। এটা নিয়ে একটা সিনেমিনি খেলা হচ্ছে, পুলিশ এবং সিবিআই সবাই মিলে আমাদের একটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সবার সাজা হোক। এখন চাইছি যারা যারা এই ব্যাপারে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি পান। একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না, এবং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি এর সঙ্গে অনেকে জড়িত, এবং তার জন্যেই কতগুলো যেগুলো শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেখানে কতগুলো বক্তব্য শিয়ালদা কোর্ট থেকে উঠে এসছে। তাতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে অনেকে জড়িত আছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে কলকাতা পুলিশের প্রশাসন এবং কলকাতা পুলিশের যিনি প্রধান তিনি পর্যন্ত চেষ্টা করেছেন যাতে তাদের আড়াল করা যায়। এবং মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, এবং তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, তিনি আমার মেয়ে একজন সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, এবং সে কর্মরত যে অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে সেখানে খুন এবং ধর্ষিত হয়েছে। এর দায় কোনোভাবে রাজ্য সরকার এড়াতে পারবে না। এবং আমি বারবার যে জিনিসটা বলছি, সবাই আমাদের আক্রমণ করছে ঠিকই তৃণমূলের পক্ষ থেকে, কিন্তু আমি বারবার যে কথাটা তৃণমূলের কাছে এই সরকারকে বলবো, তৃণমূলকে নয় সরকারকে বলবো, তারা রায়ের কপি পড়ে, আমি তাদের যে কথাটা বলেছি যে নির্দিষ্ট করে তাদের পদত্যাগের দাবি করেছি, তার কারণটা এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে, এবং সেটা তারা ভালো করে অনুধাবন করে পরবর্তী যে উত্তরগুলো আমার দেবেন সেগুলো আশা করছি উনি রায়ের কপিগুলো পড়ে এবং বুঝে তারপরে আমার কথার উত্তর দেবেন। একজনকে অ্যাকিউজ করে দিয়ে বাকিদেরকে আড়াল করা হচ্ছে, এবং সরকারই করছে সেটা, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন সেটা করছে। কারণ তার আরও একটা প্রমাণ হচ্ছে, তারা তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্যে পরের দিনই সুপ্রিম কোর্টে রায়ের কপি ঠিকমতো পড়লেও না। আমরা রায়ের কপি পেয়েছি রাত্রি 8:30টার সময়, আমরা একটা বিষটা বিশ্লেষণ করতে পারিনি। তারা যত বড় লয়ার হোক, পুরো পেজ, আমাদের লয়াররা পুরো পেজ পড়তে 5-6 দিন লেগে গেছে যারা এর সঙ্গে যুক্ত, আর তারা একদিনই কিছু না জেনে শুনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়ালো সঞ্জয়ের ফাঁসির জন্য, মামলা করে দিল। এবার কার পক্ষে মামলা যাবে কি যাবে না সেটা কোর্ট যাচাই করবে। সিবিআইও মামলা করেছে সঞ্জয়ের ফাঁসির জন্যে, এবং সঞ্জয়ও ডিফেন্স করেছে যে যাতে ওর শাস্তি মকুব হয়। এই ধরনের সব খেলা চলছে আর কি। এই খেলার মধ্যে আমরা নেই। আমরা চাইছি বাকি যারা ইনভলভ আছে তারা সবাই সামনে আসুক, তাদের প্রকৃত শাস্তি হোক। আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বা নেই, এটা আমরা এই ব্যাপারে কোনো তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা যেটা তর্ক বিতর্কে যাচ্ছি, যে এই কেসের সাথে যারা যুক্ত, আরও পেছন থেকে যারা সব যুক্ত, তাদেরকে কিন্তু কাউকে ধরা হয়নি। সিবিআইও চেষ্টা করেনি, ক্যালকাটা পুলিশও চেষ্টা করেনি। সিবিআইকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সিবিআই মোটামুটি ক্যালকাটা পুলিশ যা করেছে সেটাকেই বেস করে চার্জশিট দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাই। হাইকোর্ট বলে যে যেহেতু ব্যাটারটা সুপ্রিম কোর্টে আছে, তোমরা ওখান থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে এসো যে এই কেসটা আমি করতে পারি কি না। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আমরা মুভ করি। সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে আমরা পাঠিয়ে দিচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে 5 তারিখে ক্যালকাটা হাইকোর্টে হিয়ারিং আছে, যে
এটা এই কেসটা রিট্রায়াল করা যায় কি না সেটা নিয়েই আমাদের এখন মেন লড়াই হচ্ছে যে এই কেসের সাথে যারা যারা যুক্ত তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। ট্রায়াল হয়ে যারা বাইরে আছে তারা যাতে এই কেসে আসে এবং তাদের শাস্তি যাতে হয়, তার জন্যই আমাদের এই মেন লড়াই। আজকে এনারা এখানে এসছেন, হ্যাঁ, যে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি হবে সেটা জানা, সেই সব সামগ্রিক আলোচনা করার জন্যই আমি ওনাদেরকে ডেকেছিলাম। ওনারাও নিজেদের তাগিদে এসেছিলেন। এসে আমরা একটা আলোচনা করব যে এটাকে ফার্দার কীভাবে কী করা যায়। রবিবার রাতে নিজের বিধানসভা এলাকা থেকে গাড়িতে চেপে বাড়ি ফেরার সময় প্রাণ সংশয়ের মুখোমুখি হলেন মালদার মানিকচকের তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের গাড়িতে পরপর দুবার ধাক্কা মারার চেষ্টা করলো অপর একটি গাড়ি। যদিও বিধায়কের গাড়ি চালক যথেষ্ট তৎপরতার সাথে সেই ধাক্কা এড়িয়ে কোনো রকমে বিধায়কের প্রাণ রক্ষা করেন। ঘটনায় বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করে বলেন, তিনি রবিবার রাতে মানিকচক থেকে নিজের বাড়ি মালদা শহরের সদরঘাটে ফিরছিলেন, কিন্তু ধরমপুর পেরিয়ে মিল্কি ঢোকার মুখে একটি গাড়ি প্রথমে তার গাড়িতে ধাক্কার চেষ্টা করে চলে যায়। পরে পুনরায় সেই গাড়িটি তার গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করে, তার গাড়ি থামানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে তাকে রক্ষা করে। ঘটনায় বিধায়কের অভিযোগ, কেউ বা কারা তাকে প্রাণে মারার পরিকল্পনা করেছিল, কিন্তু বড়ার জোরে তিনি রক্ষা পেয়েছেন। তবে এই ঘটনার পর থেকেই তিনি কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন বলে খবর। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢোকার মুখে, তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই। এবং আমাদের আইসি, নীলবাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি, কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি, গাড়ির নাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে।